নমস্কার, আজকে আমরা শুরু করছি কষে দেখি ২ এর ৩ ক্লাস ৭। আমরা গত ভিডিওতে ১ থেকে ৫ পর্যন্ত করেছি। আজকে আমরা ৬ থেকে শুরু করছি। ৬ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো? এক ব্যক্তির মাসিক আয় ২৪,৭৫০ টাকা। তিনি ৳৭৫০ বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা ৩:১ অনুপাতে সংসারের খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি? তার মানে কি বলেছে দেখো? এক ব্যক্তির মাসিক আয় কত? ৳২৪,৭৫০ তিনি ৳৭৫০ বাড়ি ভাড়া দেন। তার মানে ২৪,০০০ থেকে আমরা ৳৭৫০ প্রথমে বিয়োগ করে দেব। তারপরে আমরা এর যে অনুপাতটা আছে সেটা বের করব। ঠিক আছে? অনেক সহজভাবেই আমি অঙ্কগুলো করাবো। তোমরা অবশ্যই সাথে থাকবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। চলো খাতায় করা যাক। দেখো অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি। আমরা প্রথমেই যে লিখব সেটা হচ্ছে ব্যক্তিটির মাসিক আয় কত? তাহলে আমরা প্রথমেই লিখব ব্যক্তির মাসিক আয় ব্যক্তির মাসিক আয় ব্যক্তির মাসিক আয় কত? ৳২৪,৭৫০ আর প্রতি মাসে বাড়ি ভাড়া দেয় কত? মাসে বাড়ি ভাড়া দেয় মাসে কত টাকা বাড়ি ভাড়া দিচ্ছে? ৳৭৫০। ৳৭৫০। তাহলে আমরা লিখতে পারি বাড়ি ভাড়া বাদে মোট টাকা থাকে। সুতরাং বাড়ি ভাড়া বাদে মোট টাকা থাকে ২৪,৭৫০ বিয়োগ ৭৫০। তাহলে আমরা কত পাচ্ছি? বিয়োগ করে ৳২৪,০০০। বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন? তাহলে দেখো আমাদের কাছে কি চেয়েছে? সংসারের খরচটা চেয়েছে। তাহলে আমরা আম ছেলেমেয়েদের শিক্ষার খরচটা আমরা বের করব না, শুধু সংসার খরচটা বের করব। তাহলে আমরা এখন লিখতে পারি যে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার খরচের অনুপাত। সুতরাং সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার খরচের অনুপাত কত আছে? 3:1, 3:1। তোমরা জানো আমরা এই 3:2 কে আমরা মোট ধরি। তাহলে মোট কত? 3:1 হচ্ছে, যদি যোগ করে দেই তাহলে আমরা মোট পেয়ে যাবো। তাহলে 4। এটা আমরা মোট ধরে নিই। ঠিক আছে? সংসার খরচটা চেয়েছে আমাদের কাছে। তাহলে আমরা লিখব সুতরাং সংসার খরচের আনুপাতিক ভাগহার সংসার খরচের আনুপাতিক ভাগহার কত? দেখো মোট কত ছিল? ৩ আর যোগ ১ আমরা যোগ করে ৪ পেয়েছি। এটা হচ্ছে আমাদের কাছে মোট। তাহলে সংসারের খরচের অনুপাতটি কত আসে দেখো? ৩। উপরে আমরা ৩ লিখব। নিচে আমরা মোট লিখব। ঠিক আছে? অংশ লিখে দেই এখানে। অংশ লিখিনি আমি। এখন আমরা লিখব ব্যক্তিটি সংসারে খরচ করেন। তাই তো? যেহেতু তার মাসিক আয় ৳২৪,০০০ বর্তমান, ৳৭৫০ বাড়ি ভাড়া দেন। তাহলে এখন ২৪,০০০ থেকেই আমরা এই অংশটা বের করে নেব। তাহলে লিখব ব্যক্তিটি সংসারে
খরচ করেন মোট টাকা কত ছিল? আমাদের বিয়োগ করার পরে, বাড়ি ভাড়া দেওয়ার পরে ২৪,০০০ টাকা। তাহলে লিখব ২৪,০০০ টাকার ৩/৪ অংশ। তাহলে দেখো ২৪,০০০ এর টাকার গুণ দিয়ে ৩/৪ অংশ। তাহলে ৪ দিয়ে যদি কাটি, ৪ ছয় ২৪ আর শূন্য কটা? ৩টা। উপরে তুলে দিলাম। তাহলে সমান সমান দিয়ে ৩ ছয় ১৮ আর সাথে ৩টে শূন্য। এটা হচ্ছে টাকা। ঠিক আছে? ৭ নম্বরটা দেখো, বিবেকানন্দ যুব পাঠাগারে কোনো এক বছর ৭৪,৩৫০ টাকা সরকারি অনুদান পেল, ৪,৩৫০ টাকা চাঁদা আদায় করল এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল ১,৩০০ টাকা। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে ১৫:৩:২ অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকা নতুন বই কিনতে বই কেনা হয়েছিল। দেখো, পুরনো পাঠাগারে এক বছরে এত টাকা অনুদান পায়, তারপর এত টাকা, তারপর এত টাকা। আগে আমরা টাকাটাকে মোট করে নেব। ঠিক আছে? দেখো, যদি মোটটা বের করতে হয় তাহলে আমরা ৩টাকে একসঙ্গে আগে যোগ করে নেব। তাহলে ৭ নম্বর দিয়ে বিবেকানন্দ যুব পাঠাগারে কত টাকা সরকারি অনুদান পেয়েছে? ৭৪,৩৫০ টাকা। আমরা লিখতে পারি সরকারি অনুদান বাবদ সরকারি অনুদান বাবদ ৭৪,৩৫০ টাকা। দ্বিতীয়তে কি বলেছে? ৪,৩৫০ টাকা চাঁদা আদায়। আমরা লিখব চাঁদা আদায় বাবদ ৪,৩৫০ টাকা। তারপরে কি বলেছে? পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে। লিখব পুরনো কাগজপত্র বিক্রি বাবদ সমান সমান কত আছে? ১,৩০০ টাকা। তাহলে আমরা লিখতে পারি মোট আয়। এটা যেহেতু তাদের আয়, সুতরাং মোট আয় কত আছে? ৭৪,৩৫০ টাকা যোগ ৪,৩৫০ টাকা যোগ ১,৩০০ টাকা। ঠিক আছে? এটাকে যদি আমরা যোগ করে নিই তোমাদের সহজভাবে, সিম্পলি যোগ করে নেব। ৭৪,৩৫০, তারপরে আছে ৪,৩৫০, তারপরে আছে কত? ১,৩০০। যদি যোগ করি, ০, ৫ ৫ ১০, ০, হাতের ১, ৩ ৩কে ৯ আর হাতের ১ ১০, হাতের ১, ৪ ৪ ৮ আর ১ ৯ আর হাতের ১ ১০, ৭ আর ১ ৮। কত পেলাম? ৮০,০০০ টাকা। তো লিখতে পারি ৮০,০০০ টাকা। এটা আমাদের মোট। এখন আমাদের যে করণীয় সেটা হচ্ছে, যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে ১৫:৩:২ অনুপাতে খরচ করা হয়। তাহলে আগে অনুপাতগুলোকে আমরা একসাথে করে নেব। তাই তো? তাহলে আমরা লিখতে পারি নতুন বই কেনা, পুরনো বই বাঁধা,
পুরনো বই বাঁধানো এবং পাঠাগারের কর্মচারীদের কর্মচারীদের বেতন বাবদ খরচের অনুপাত কত আছে? 15:3:2। তাহলে এটা আছে অনুপাত আমরা পেলাম। এখন এই অনুপাতটাকে আমরা মোট ধরি, তোমরা জানো, যোগ করে দিব 15:3:2। তাহলে কত পাচ্ছি? 20। মোট হচ্ছে কত? 20। তাহলে আমাদের কাছে আর কি চেয়েছে? তবে হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছিল। তাহলে আমাদের কি নতুন বইয়ের অনুপাতটা দিয়েই বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নতুন বই কেনার জন্য আনুপাতিক ভাগহার, নতুন বই কেনার জন্য আনুপাতিক ভাগহারটা কত লিখবো? আমাদের মোট হচ্ছে কত? 20। দেখো নতুন বইয়ের অনুপাত হচ্ছে 15। ঠিক আছে? নতুন বই কিনতে খরচ হয়েছিল আমাদের মোট কত? 80,000 টাকার। এখানে অংশ হবে 15/20 অংশ। ঠিক আছে? এখন এটাকে যদি আমরা ছোট করি, 80,000 গুণন, টাকার বদলে গুণন, উপরে 15, নিচে 20, শূন্য শূন্য যদি কাটি, দেখো 4×2=8, 3টা শূন্য আছে, 3টে শূন্য দিয়ে দিলাম। তারপরে দেখো 4×15=60, আর শূন্য আছে কটা? 3টা। ঠিক আছে? তাহলে কত টাকা খরচ? 60,000 টাকা আমাদের পেলাম। টাকা লিখে দিব। তাহলে নতুন বই কিনতে খরচ হয়েছিল কত টাকা? 60,000 টাকা। আমাদের কাছে বইয়ের খরচটাই জানতে চেয়েছে, তাই আমরা বইয়ের খরচটাই বের করলাম। 8 নম্বরটা দেখো, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3 সমস্ত 1/2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসছেন হিসাব করি। তার মানে তাদের 3টি বড় হল ঘরে বসতে দেওয়া হয়েছিল 11:3:3 সমস্ত 1/2 অনুপাতে। তাহলে এটাকে মিশ্র অনুপাতে আছে, এটাকে আমরা স্বাভাবিক সংখ্যায় বের করব। খাতায় করা যাক। তাদের 3টি হল ঘরে বসতে দেওয়া হয়েছিল, দেখো প্রশ্নে তাদের 3টি বড় হল ঘরে বসতে দেওয়া হয়েছিল। তাহলে আমরা লিখতে পারি 3টি হল ঘরে বসতে দেওয়া লোকের লোকের
অনুপাত কত আছে? 11:3:3 সমস্ত 1/2। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে আমরা যদি সাধারণ সংখ্যায় নিয়ে আসি, তাহলে দেখো 11:3 এদিকে কোনাকুনি গুণ করব, 3 দুগুণী 6 আর 1 7, নিচে কত? 2। তাহলে এই 2টাকে আমরা, যেহেতু আমাদের নিচে আছে, তাহলে এই দুটাকে আমরা সবগুলোকে দিয়েই গুণ করতে পারি। দেখো 11 × 2 ইস্টু 3 × 2 ইস্টু 7/2 গুণন 2। তাহলে দেখো 11 দুগুণী 22 ইস্টু 3 দুগুণী 6 ইস্টু এই দুই কাটতে পারি, থাকছে কত? 7। তাহলে আমরা সাধারণ সংখ্যায় পেয়ে গেলাম। এখন আমরা লিখতে পারি, যেহেতু আমরা অঙ্কগুলোকে মোট ধরে করি, তাহলে আমরা এটাকে মোট করে দেব, মানে যোগ করে দেব। 22+6+7 সমান সমান কত পাচ্ছি? 22 হচ্ছে 28, 28 আর 7 35। এটা হচ্ছে মোট। এখন আমরা যে এখানে বলেছে প্রশ্নে, দেখো যে তাদের 3টি বড় হল ঘরে এত অনুপাতে বসতে দেওয়া হয়েছে, তাহলে প্রত্যেককেই বসতে যেহেতু দেওয়া হয়েছে, তাহলে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে বের করে নেব। তাহলে প্রথমে লিখতে পারি, সুতরাং প্রথম হল ঘরে বসতে দেওয়া লোকের অনুপাত লোকের অনুপাত মোট কত? 35। আমরা মোটটা নিচে লিখব। আর প্রথম যে ব্যক্তির কথা বলেছে সেটা কত? 11। তাহলে অংশ। ঠিক একইভাবে দ্বিতীয় হল ঘরে বসতে দেওয়া লোকের অনুপাত, এখানে দ্বিতীয় লিখতে হবে। দ্বিতীয় হল ঘরে বসতে দেওয়া লোকের অনুপাত কত ছিল? দেখো আমরা কত, সরি এখানে 22 হবে, আমি উপরেরটা দেখেছিলাম। মোট 22 পেয়েছি আমরা। আর এখানে নিচে কত পাচ্ছি? 6। দ্বিতীয় ব্যক্তির অনুপাত কত পাচ্ছি? 6। আর নিচে 35 অংশ। ঠিক একইভাবে তৃতীয় হল ঘরে বসতে দেওয়া লোকের অনুপাত কত পাবো? সমান সমান দিয়ে কত পাচ্ছি? 7। নিচে কত? 35। মোটটা আমরা 35 দিব নিচে, অংশ। এখন আমাদের প্রায় অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা, হল ঘরে কতজন বসেছিল? 1050 জন। তাহলে প্রথম হল ঘরে 1050 জনের মধ্যে কতজন বসেছিল এটা বের করতে হবে। তাহলে লিখব, সুতরাং সুতরাং প্রথম হল ঘরে 1050 জনের মধ্যে বসেছে কতজন? 1050 গুণন, আমরা প্রথমে লোকের অনুপাত কত পেয়েছি? 22/25, 35। উপরে লিখবো 22, নিচে 35। যদি 5 দিয়ে কাটি, তাহলে দেখো 5 7 35,
৫ দুগুনি ১০, ৫ ১০ ৫০। আমরা কত পাচ্ছি? গুণ করে দেব। সাইডে যদি আমরা গুণ করি, আচ্ছা দেখো ৭ দিয়ে যদি আবার কেটে দেওয়া যায়, ৩ সাতা ২১ আর শূন্যের ০। তাহলে উপরে আমরা কি করব? ৩০, নিচে ২২, ২ শূন্যের ০, ৩ দুগুনি ৬, গুণন ২ শূন্যের ০, ৩ দুগুনি ৬। তাহলে কত পাচ্ছি আমরা? ৬৬০ জন। ৬৬০ জন। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় জনের সংখ্যাটাও বের করে নেব। সুতরাং দ্বিতীয় হল ঘরে ১০৫০ জনের মধ্যে বসেছে ১০৫০ গুণন দ্বিতীয় জনের অনুপাত কত ছিল? ৬/৩৫। তাহলে ৫ সাতা ৩৫, এখানে কত পেয়েছিলাম? ২১০। ৫ দিয়ে যদি কাটি, আবার ৭ দিয়ে যদি কাটি, পাচ্ছি কত? ৩০। ৩ সাতা ২১ আর শূন্যের ০, সমান সমান কত পাবো? ৩ ৬ ১৮, শূন্যের ০, ১৮০ জন। এবং ঠিক একইভাবে দ্বিতীয় হল ঘরেরটাও বের করে নেব। সুতরাং তৃতীয় হল ঘরে ১৫০ জনের মধ্যে ১০৫০ জনের মধ্যে বসেছেন ১০৫০ গুণন তৃতীয় জনের অনুপাত কত ছিল? তৃতীয় হল ঘরের ৭/৩৫। ঠিক একইভাবে ৫ দিয়ে আর এই ৭ দিয়ে ৩০। তাহলে কত পাচ্ছি? ৩ সাতা ২১, শূন্যের ০, ২১০ জন। তাহলে আমরা প্রথম হল ঘরে পেলাম কতজন? ৬৬০ জন। দ্বিতীয় হল ঘরে ১৮০ জন। তৃতীয় হল ঘরে ২১০ জন। তাহলে আমাদের কি জানতে চেয়েছিল? প্রতি হল ঘরে কতজন বসেছিল? তাহলে কতজন বসেছিল সেটা আমরা বের করে নিয়েছি। এখন ৯ নাম্বারটা দেখো। ১২,১০০ টাকা মধু, মানস আর কুন্তল ও ইন্দ্রের মধ্যে ২:৩:৪:২ অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। আগেরটার মতন করেই লিখব। ৯ নাম্বার দিয়ে শুরু করব। মধুর, তারপরে আছে মানস, তারপরে কি আছে? কুন্তল ও ইন্দ্র। ইন্দ্রর অনুপাত কত আছে দেখো? ২:৩:৪:২। এটাকে আমরা মোট করে নেব। ২ যোগ ৩ যোগ ৪ যোগ ২ সমান সমান আমরা কত পাবো? ৫ আর এদিকে হচ্ছে ৪, ৯ আর ২ ১১। এটা আমাদের মোট। এখন আমরা লিখব, প্রথমে মধুরটা বের করে নেব, যেহেতু ৪ জনেরটাই চেয়েছে। আমরা প্রথমে লিখব, সুতরাং মধুর পাওয়া টাকার
অনুপাত কত আছে দেখো? মোট হচ্ছে 11 আর মধুর অনুপাত কত ছিল? 2 অংশ। ঠিক একইভাবে মানুষেরটাও বের করে নেব। মানুষ পাওয়া টাকার অনুপাত, মানুষের অনুপাত ছিল 3, নিচে 11 অংশ। তারপরে কুন্তল আছে, কুন্তলেরটাও বের করে নেব। কুন্তল পাওয়া টাকার অনুপাত, অনুপাত হচ্ছে 4, নিচে 11 অংশ। ঠিক একইভাবে ইন্দ্রটাও বের করে নেব। ইন্দ্রর পাওয়া টাকার অনুপাত 2/11 অংশ। আমাদের মোট টাকা কত ছিল দেখো? 12,100 টাকা। তাহলে এই 12,100 টাকার ভিতরেই মধু, মানস, কুন্তল ও ইন্দ্র পাবে। আমরা লিখতে পারি, সুতরাং 12,000 সরি 12,100 টাকার মধ্যে মধু পাবে কত টাকা? সমান সমান 12,100 গুণন মধুর অনুপাতটা কত? 2/11 অংশ। ঠিক আছে, এখন যদি কাটাকাটি করি দেখো, 11 দিয়ে 11 কে 11 আছে এখানে 1, 11 1 কে 11, দূরে শূন্য হয়ে গেল। এখন আমরা কত পাবো? গুণ করে দেব, 2 শূন্যে 0 2 শূন্যে 0, 11 দুগুনি 22। তাহলে 2,200 টাকা কে পাবে? মধু পাবে। মানুষ কত পাবে এখন? আমরা লিখব 12,100 টাকার মধ্যে মানুষ পাবে 12,100 গুণন মানুষের আনুপাতিক ভাগটা কত ছিল? 3/11। 11 দিয়ে কাটলে আমরা 1100 পাই, সমান সমান গুণ করে দেব, 3 শূন্যে 0 3 শূন্যে 0 3 11 33 টাকা। তাহলে মানুষ কত পেল? 3300 টাকা। তৃতীয়ত, 12,000 টাকার মধ্যে কুন্তল পাবে, কুন্তল পাবে কত? 12,100 গুণন কুন্তলের ভাগার কত ছিল? 4/11। আমরা লিখব 4/11। 11 দিয়ে কাটলে আমরা কত পাই? 1100। এখন আমরা গুণ করে দেব, 4 শূন্যে 0 4 শূন্যে 0 4 11 44 টাকা। তাহলে কুন্তল পেল 4,400 টাকা। ঠিক একইভাবে 12,100 টাকার মধ্যে ইন্দ্র পাবে 12,100 গুণন ইন্দ্রর ভাগার কত ছিল? 2/11। তাহলে আমরা লিখব 2/11। 11 দিয়ে যদি কাটি, আমরা জানি
1100 পাবো। তাহলে 2 দিয়ে যদি 1100 কে আবার গুণ করি তাহলে পাবো আমরা 2200 টাকা। তাহলে ইন্দ্র কত পেল? 2200 টাকা পেল। ঠিক আছে? কে কত টাকা পেয়েছে সেটা আমরা বের করে নিয়েছি। আমাদের কাছে ঠিক এটাই জানতে চেয়েছিল। ক্লিয়ার? 10 নম্বরটা দেখো, ABC ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ BAC, কোণ ABC ও কোণ ACB এর অনুপাত 3:5:10। যদি কোণ BAC এর মান 10 ডিগ্রি কম এবং কোণ BAC এর মান 10 ডিগ্রি বেশি হয়, কোণ তিনটির অনুপাত কত হবে হিসাব। আমরা অঙ্কটা শুরু করব। আগে ABC এর অনুপাতটা আগে বের করে নিব। তারপরে আমরা ABC এর মান 10 ডিগ্রি কম, ABC এর মান 10 ডিগ্রি বেশি, এগুলো আমরা পরে বের করব। ঠিক আছে? ঠিক আমাদের বেসিক নিয়ম থেকেই শুরু করব। দেখো, তোমাদের বোঝানোর জন্য আমি একটি আগে ত্রিভুজ বানিয়ে নিয়েছি। তো দেখো, ত্রিভুজের কয়টি কোণের কথা বলেছে? ABC। আমি লিখে নিয়েছি ABC। আচ্ছা, এখানে আবার বলে দিয়েছে এর এর অনুপাত হচ্ছে 3, বির অনুপাত 5, সির অনুপাত 10। তাহলে আমরা ঠিক এর অনুপাত কোনটা পাচ্ছি আমরা? 3। বির অনুপাত কত পাচ্ছি? 5। সির অনুপাত কত পাচ্ছি? 10। তাহলে 3টা কোণের মান আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি আমাদের বেসিক নিয়মে শুরু করি, এ বি সি ত্রিভুজের ত্রিভুজের দেখো, বইয়ে কি বলেছে যে কোণ ABC, সরি BAC, তারপর ABC ও ACB। তাহলে এই তিনটের আমরা অনুপাতটা বের করব। ঠিক আছে? আর ABCর অনুপাত যেটা সেটা তো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, 3:5:10। তাহলে লিখতে পারি কোণ BAC, কমা কোণ ABC ও কোণ ACB এর অনুপাত অনুপাত কত দেখো? 3:5:10 সমান সমান 3:5:10। যেহেতু আমরা মোট ধরবো, মোট ধরেই করব, তাহলে আমরা মোট করে নেব 3 যোগ 5 যোগ 10 যোগ করে দেব। 10 5 15, 3 18। আমরা মোট পেলাম 18। মোটটা কেন ধরি? মোটটা এই কারণে ধরি যে 18-র মধ্যে 18 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে কার? ত্রিভুজ এর। 18 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে ত্রিভুজ বির। আর 18 ভাগ এর মধ্যে 10 ভাগ হচ্ছে ত্রিভুজ সির। কোণ সির, তাই তো? আমি ত্রিভুজ বলে ব্যাখ্যা করছি। এখন আমাদের যার যেটা চেয়েছে সেটা আমরা লিখতে পারি। এখন আগের নিয়মে আমরা লিখব, যার যেটা চেয়েছে সেটা তাদের অনুপাতটা দিয়ে দিব। সুতরাং BAC এর মানের অনুপাত লিখে দাও, আনুপাতিক ভাগ BAC এর মানের আনুপাতিক ভাগ
মোট কত পাচ্ছি? 18। বিএসির মানের অনুপাতটি কত ছিল? 3। পাশে লিখব অংশ। একইভাবে কোণ এবিসি এর মানের আনুপাতিক ভাগ এবিসি এবিসির আনুপাতটা কত ছিল? 5। মোট কত? 18 অংশ। একইভাবে কোণ এসিবি এর মানের আনুপাতিক ভাগ আমরা লিখব 10, নিচে কত? 18। এদের অংশটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ছিল? 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রির থেকেই আমরা বের করব যে কার ভাগের অংশ কত। তাই তো আমরা সাধারণভাবে বলতে পারি। সুতরাং কোণ বিএসি এর মান কত? 180 ডিগ্রি। তাই তো 180 ডিগ্রিটা হচ্ছে কি আমাদের মোড হিসেবে ধরো। তাহলে এবিসির মান আনুপাতিক ভাগের হার কত ছিল? 3/18। তাহলে আমরা কাটাকাটি করতে পারি। 18 কেটে দিয়ে 1, এই শূন্যের জন্য 0। তাহলে সমান সমান কত পাবো? 3 10 30। এটা ডিগ্রিটা এখানে চলে আসবে। ক্লিয়ার? একইভাবে পরের মানটা কোণ এবিসি এর মান 180 ডিগ্রি গুণন আনুপাতিক ভাগ হার কত? 5/18। 18 1 18, 0, 5 10 50 ডিগ্রি। তৃতীয়টা এবিসি এর অংশ কত? 10/18। তাহলে আমরা কোণ এসিবি এর মান 180 ডিগ্রি গুণন 10/18। 18 দিয়ে যদি কাটি 10 থাকে। তাহলে 10 10 100 ডিগ্রি। আমরা এই তিনটার মানটা পেয়ে গেলাম। এখন দেখো কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি। একটা কমছে তো একটা বাড়ছে। তার মানে আমাদের কোণ বিএসির মান কত ছিল? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি থেকে কি হয়ে গেছে? কমে গেছে, তাই তো? বইয়ে কি বলেছে দেখো? এর মান কমেছে কত ডিগ্রি? 10 ডিগ্রি। তাহলে আমরা লিখব এখন কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম হলে মান হবে 10 ডিগ্রি যদি কম হয় তাহলে মান কত হবে? আমাদের এবিসির মান কত পেয়েছিলাম? 30 ডিগ্রি। এর থেকে কি বলেছে? 10 ডিগ্রি কমতে বলেছে। তাহলে আমরা 10 ডিগ্রি কমে দিব। টোটাল কত পেলাম কমিয়ে? 20 ডিগ্রি।
ঠিক একইভাবে প্রশ্নে আবার বলেছে ABC এর মানটা কি হবে? বেড়ে যাবে। তাহলে আমরা লিখব কোণ ABC এর মান 10 ডিগ্রি বেড়ে মান হবে আগে কত ছিল? দেখো 50 ডিগ্রি বেড়েছে, তাই যোগ করে দিলাম। কতটুক বেড়েছে? 10 ডিগ্রি। টোটাল কত পেলাম? 60 ডিগ্রি। এখন প্রশ্নে বলেছে কোন তিনটির অনুপাত কত হবে হিসাব করে। আমাদের অনুপাতে চেয়েছে। যেহেতু অনুপাতে চেয়েছে, আমাদের যে পুরনো অনুপাতটি ছিল দেখো 3:5:10, তাহলে নিশ্চয়ই সেটা বদলে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ABC ত্রিভুজের কোণ BCA কোণ ABC ও কোণ ACB এর নতুন মান না অনুপাত লিখব। অনুপাত কত ছিল? এখন নতুন অনুপাত হয়েছে 20 ডিগ্রি। BACর ইস্টু ABCর অনুপাত কত হয়েছে? 60 ডিগ্রি ইস্টু আর ACBর মান কত ছিল? 100 ডিগ্রি। সেটার কোনো পরিবর্তন বাড়েনি, তাই আমরা 100 ডিগ্রি লিখব। ঠিক আছে? এখন যদি ডিগ্রিটাকে তুলে দিয়ে আমরা এটাকে ছোট করি, 10 দিয়ে যদি করি 10 দুগুনি 20 ইস্টু 6 10 60 ইস্টু 10 10 100। আবার যদি ছোট করি তাহলে 2 1 কে 2, এই 2 দিয়েই করব। 3 দুগুনি 6, আবার 5 দুগুনি 10। তাহলে আমরা কত পেলাম নতুন অনুপাত? 1:3:5। আজকে এতটুকুই। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। জয় হিন্দ।